হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস একাডেমি অফ ফিজিক্স। আজকে আমাদের টপিক হচ্ছে ওমস ল। তো ওমস ল পড়ানোর আগে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে আমরা অলরেডি এর আগের ভিডিও থেকে জেনেছি মোটামুটি আমরা কারেন্ট আর ভি, দ্যাট ইজ পোটেনশিয়াল অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা এবং প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স, এগুলো সম্পর্কে মোটামুটি আমরা জানি, মোটামুটি আমরা শিখেছি। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা কারেন্ট এবং পোটেনশিয়াল ডিফারেন্স জানি, সেখান থেকে আমরা ওমস ল শুরু করছি। তো প্রথমে তো একটা কথা বলতে হবে, 1827 to 1828 জার্মান ফিজিসিস্ট জর্জ সাইমন ওহম এক্সপেরিমেন্টালি আই এবং ভি এর মধ্যে একটা রিলেশন আবিষ্কার করেন, রিলেশন দেন আর কি, ডেরাইভ করেন। সেই রিলেশনটাকে আমরা বলি ওমস ল। ঠিক আছে, 1927 to 1928 এই সময়ে জার্মান ফিজিসিস্ট জর্জ সাইমন ওহম বলে একজন বিজ্ঞানী ছিলেন, জার্মান ফিজিসিস্ট। তিনি কারেন্ট এবং পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে সম্পর্ক বা রিলেশনস তিনি ডেরাইভ করেন, সেটাকে আমরা বলি ওহমস ল। প্রথমত একটা কথা বলে দিচ্ছি, ওহমস ল কিন্তু কোনো ফান্ডামেন্টাল ল অফ নেচার নয়। ওহমস ল কোনো ফান্ডামেন্টাল ল অফ নেচার নয়। সেই কারণে কিছু লিমিটেড এরিয়া বা রেঞ্জের মধ্যে বা কন্ডিশনের মধ্যেই ওহমস ল অ্যাপ্লিকেবল হয়। তো এত কিছু বলার আগে, সেই কারণে আমরা ফান্ডামেন্টাল ল বলি না। তো এত কিছু বলার আগে আমি ফার্স্টে একদম স্টেটমেন্টে চলে যাই। তো স্টেটমেন্টে কি দেখা যাক, ওহমস ল এর স্টেটমেন্ট। ওহমস ল কী বলছে? প্রথমে একটা কন্ডাক্টর কনসিডার করি। ধরা যাক এটা একটা কন্ডাক্টর, এটা এ বি, এরকম বাকিয়ে কী দিয়েছি এটা আমি পরে বলছি। ধরা এ আর বি হচ্ছে একটা কন্ডাক্টরের এইটা আর এটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, আর এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই। এটা হাইয়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল। তো মোটামুটি এই কনসেপ্টটা আমাদের আছে যে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, আর এ থেকে বি এর দিকে একটা কারেন্ট যাচ্ছে। কারেন্টটা এদিকে ফ্লো করছে, মানে এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল। তা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল বিয়োগ করলে যেটা পাবো সেটা পোটেনশিয়াল ডিফারেন্স। তো ওহমস ল কি বলছে? ওহমস ল বলছে যদি ইফ টেম্পারেচার that is theta of conductor and other physical conditions or factor, the temperature of conductor and other physical conditions or factors remain unchanged, then potential difference মানে এই এ অ্যান্ড বি এর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট flowing through conductor। মানে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি, আর এখান দিয়ে কারেন্ট যাচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। ইফ টেম্পারেচার অফ কন্ডাক্টর অ্যান্ড আদার ফিজিক্যাল কন্ডিশনস অফ ফ্যাক্টর, এটা কিন্তু এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট যে টেম্পারেচার অফ কন্ডাক্টর অ্যান্ড আদার ফিজিক্যাল কন্ডিশনস অফ ফ্যাক্টর রিমেন্স আনচেঞ্জড। এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে কন্ডিশন,
কন্ডিশনস, এই কন্ডিশনটা যদি মেনটেনড হয়, অর্থাৎ যে কন্ডাক্টরের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্সের কথা এখানে বলা হয়েছে এবং যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে যে কথাটা বলা হয়েছে, সেই কন্ডাক্টরের টেম্পারেচার এবং আদার্স ফিজিক্যাল কোয়ান্টিটি, এই আদার ফিজিক্যাল কোয়ান্টিটির কথাটা আমি বলছি পরে, এটা কিন্তু একটা মানে আছে, এটা অনেক সিগনিফিকেন্ট আছে যে আদার ফিজিক্যাল কন্ডিশনস অর ফ্যাক্টরস বলতে কী কী বোঝায়। যদি এইগুলো আনচেঞ্জ থাকে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট, এইটাকেই আমরা বলি ওহমস ল। দিস ইজ ওহমস ল, দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ ওহমস ল। এইবার আমরা এর পরের লাইনে যেটা করব সেটা হচ্ছে ভি ইকুয়াল টু, এখানে একটা যেই আমি প্রপোর্শনালিটি সাইনটাকে তুলে দিয়ে ইকুয়াল সাইন বসাবো, সঙ্গে সঙ্গে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে আর। ঠিক আছে, সো আর এখানে হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, এইটারই একটা নাম দেওয়া হয়েছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স, এটার একটা স্পেশাল নেম দেওয়া হয়েছে রেজিস্ট্যান্স, আর ইজ কল্ড রেজিস্ট্যান্স। তো আর সম্পর্কে আমরা এখান থেকে একটা কথা বলে দিই, আর হচ্ছে এইটাকে আমরা আর বলি লাইক দিস, দিস ইজ আর ইজ রিপ্রেজেন্টেড বাই দিস সিম্বল, সেই কারণে আমরা এখানে একটা এরকম সিম্বল দেখিয়েছি। ঠিক আছে, এবার এখানে আমি আর ইজ ইকুয়াল টু ভি বাই আই পাবো, এটা হচ্ছে আর এর ডেফিনেশন। কি ডেফিনেশন না, এই যে কন্ডাক্টরটা আছে এবি কন্ডাক্টরের পোটেনশিয়াল ডিফারেন্স আর এবি কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার রেশিও পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই কারেন্ট, মানে এবি কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা আর এবি কন্ডাক্টরের দুটো এন্ডের পোটেনশিয়াল ডিফারেন্স, এই রেশিওটাকে আমরা রেজিস্ট্যান্স বলি। ওকে, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাথামেটিক্যাল ডেফিনেশন অফ রেজিস্ট্যান্স। কিন্তু রেজিস্ট্যান্সের একটা সিগনিফিক্যান্স আছে। রেজিস্ট্যান্স কি মাপে, রেজিস্ট্যান্স কি মেজার করে, সেটা হচ্ছে এই কন্ডাক্টরটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা যখন যাচ্ছে তখন কারেন্ট মানে কি, চার্জের ফ্লো। তো চার্জ যখন ফ্লো করে কন্ডাক্টরের মধ্যে ছোটো ছোটো অ্যাটমস আছে, আয়ন্স আছে, সেগুলোর সঙ্গে ধাক্কা খেতে 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 যায়। তো আর হচ্ছে ওই অপোজিশন ফ্যাক্টরটাকে মেজার করে, অর্থাৎ কতটা বাধাপ্রাপ্ত হয় ফ্লোটা। এবং ওটার থেকে আরও ভালোভাবে বলতে পারো যে রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা ফ্যাক্টর যে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে কারেন্টটা যখন ফ্লো হয় তখন কতটা এনার্জি লস হয়। ঠিক আছে, মানে রেজিস্ট্যান্স ইজ রেসপন্সিবল ফর লস অফ এনার্জি। ওকে, এটা মাথায় রাখতে হবে, কেননা ও বাধা দেয় আর বাধাটাকে ওভারকাম করতে গেলে এনার্জি লস করবে। তো ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, দ্যাট ইজ ওহমস ল, এই কনসেপ্টটা। এবার এই প্রপোর্শনাল সাইনটাকে তুলে ইকুয়াল সাইন বসালে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টটার নাম হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের ডেফিনেশন হচ্ছে ভি বাই আই, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, দ্যাট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্টের রেশিওকে আমরা বলি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের সিম্বল হচ্ছে এরকম, মানে এটা হচ্ছে এইরকম টাইপের, লাইক দিস, দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স। সেই কারণেই আমি এখানে একটা এরকম চিহ্ন দিয়েছি, এটা রেজিস্ট্যান্স আরকে রিপ্রেজেন্ট করে। আর আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, আমরা বলবো যে কোনো একটা কন্ডাক্টরের দুটো এন্ডের পোটেনশিয়াল ডিফারেন্স আর তার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার রেশিও হচ্ছে আর, রেজিস্ট্যান্স। মাথায় ঢুকলো? দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ওহমস ল। এবার এখান থেকে যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট মাথায় আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ওহমস ল এর ক্ষেত্রে ভিআই ক্যারেক্টারিস্টিক্স, ভেরি ইম্পর্ট্যান্ট। ওহমস ল এর ক্ষেত্রে ভিআই ক্যারেক্টারিস্টিক্স, তার আগে আমি একটু বলে রাখি, ওহমস ল এর ক্ষেত্রে ভিআই ক্যারেক্টারিস্টিক্স পড়ানোর আগে আর একটা কথা বলে রাখি, এই যে আমরা এখানে লিখেছিলাম না যে আদার ফিজিক্যাল কন্ডিশনস অ্যান্ড ফ্যাক্টরস, এই কথাটা আমরা ওহমস লতে ব্যবহার করেছি। এটার কথাটার মানে কি, এটার কথাটার মানে টেম্পারেচার, কথাটা তো অলরেডি বোঝাই যাচ্ছে। টেম্পারেচার মানে যে কন্ডাক্টরটার কথা বলা হচ্ছে তার টেম্পারেচার কথা বলা হচ্ছে, এটা কিন্তু আনচেঞ্জ থাকতে হবে, এটা কিন্তু নোট করে রাখবে, আনচেঞ্জ থাকতে হবে। তো প্রথমে একটু বলি যে টেম্পারেচার আর আদার ফিজিক্যাল কন্ডিশন আনচেঞ্জ থাকতে হবে, কথাটার মানে কি। তো প্রথমে আমি বলি দিই টেম্পারেচার মানে
এ বি যে কন্ডাক্টরটার কথা আমি বলছি তার টেম্পারেচার যেন ফিক্স থাকে, বাড়েও না কমেও না, ঠিক আছে, তবে ওমস ল ইজ কারেক্ট। সেকেন্ড কেস হচ্ছে আদার্স ফিজিক্যাল কন্ডিশন, মানে এখানে এক নম্বর প্রেশার বলা হচ্ছে, প্রেশার কি বলছি, প্রেশার। দু নম্বর কি বলা হচ্ছে, দু নম্বর হচ্ছে লেন্থ অফ কন্ডাক্টর, ঠিক আছে। দু নম্বর, তিন নম্বর কি বলা হচ্ছে, ক্রস সেকশনাল এরিয়া অফ কন্ডাক্টর। চার নম্বর কি বলা হচ্ছে, মেটেরিয়াল বা উপাদান যা দিয়ে কন্ডাক্টরটা তৈরি, which the conductor is made of। তার মানে টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কন্ডিশনস অ্যান্ড ফ্যাক্টরস কথাটার মানে হলো প্রেশার, লেন্থ অফ দ্য কন্ডাক্টর মানে যে কন্ডাক্টরটা নিয়েছি তার লেন্থ, ক্রস সেকশন এরিয়া অফ কন্ডাক্টর মানে কন্ডাক্টরটার ক্রস সেকশন এরিয়া, এটা যদি কন্ডাক্টর হয় এটাকে ক্রস সেকশন এরিয়া বলে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর তিন নম্বর হলো লেন্থ অফ কন্ডাক্টর মানে লেন্থ কতটা লম্বা, আর মেটেরিয়াল অফ হুইচ দ্য কন্ডাক্টর ইজ মেড অফ মানে যে মেটেরিয়াল দিয়ে কন্ডাক্টরটা তৈরি। এই কটা ফ্যাক্টরের উপর, ফ্যাক্টরকে আমরা কি বলছি, ফিজিক্যাল কন্ডিশনস অ্যান্ড ফ্যাক্টরস বলছি। এইগুলো যদি আনচেঞ্জ থাকে, অর্থাৎ কোনো কন্ডাক্টরের ক্ষেত্রে যদি তার লেন্থ, তার ক্রস সেকশন এরিয়া, তার মেটেরিয়াল, প্রেশার, টেম্পারেচার এগুলো যদি কনস্ট্যান্ট থাকে, তবেই আমরা এই ওমস ল অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো এটা এখান থেকেই আমার আসছে কি ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু আই, আর হচ্ছে রেজিস্ট্যান্স। তো প্রথমে একটু বলে দিই রেজিস্ট্যান্সের গল্প হচ্ছে, মুছে দিই, আশা করি বোঝা গেছে। একদম বেসিক ক্লাস, বেসিক জিনিস আমি বলছি, সেই কারণে আমি বেশি টাইম নেব না, জাস্ট খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে শিখবো, কারণ ওমস ল আমরা অলরেডি ক্লাস 10-এ পড়ে এসেছি এবং ওমস ল ইজ ভেরি ইজি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বারবার বলছি, ওমস ল কিন্তু সবসময় অ্যাপ্লিকেবল নয়। যে কন্ডিশন বললাম, অনেকগুলো কন্ডিশন বলেছি, টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কোয়ান্টিটিস, এগুলো যদি কোয়ান্টিটিস অর ফ্যাক্টরস অর কন্ডিশনস এগুলো যদি আনচেঞ্জ থাকে, তবেই কিন্তু ভি ইকুয়াল টু আর আই এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো প্রথমে আর সম্পর্কে একটু বলে দিই। আর মানে হচ্ছে ভি বাই আই। তো আর এর ইউনিট কী হবে? ইউনিট খুব সিম্পল, এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা কারেন্ট, তাহলে হবে ভোল্ট ডিভাইড বাই অ্যাম্পিয়ার। ভোল্ট অ্যাম্পিয়ারকে আমরা শর্টে কীভাবে লিখবো? ভোল্ট অ্যাম্পিয়ার ইনভার্স। এটা একটা মিষ্টি নাম আছে, সেটা হচ্ছে ওহমের নাম অনুসারে এটাকে ওহম বলা হয়। সিম্বলটা হচ্ছে এরকম, দ্যাট ইজ দ্য সিম্বল, ওকে। এটাই হচ্ছে 1 ওহম ইজ ইকুয়াল টু 1 ভোল্ট অ্যাম্পিয়ার ইনভার্স, তার মানে 1 ভোল্ট ডিভাইড বাই 1 অ্যাম্পিয়ার। আর লার্জার ইউনিট জেনে রাখা উচিত, লার্জার ইউনিট আমরা ব্যবহার করতে গেলে কি ব্যবহার করি? কিলো ওহম অর কে ওহম, মেগা ওহম অর মেগ ওহম, ঠিক আছে, এগুলো জানতে হবে। সেটা কি 1 কিলো ওহম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 ওহম, 1 মেগা ওহম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 ওহম, ঠিক আছে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এটা খুব ইম্পর্ট্যান্ট, এগুলো জাস্ট একটু জেনে রাখা দরকার, এটা আমরা অলরেডি জানি, ঠিক আছে। তাহলে মোটামুটি ওমস ল সম্পর্কে, স্টেটমেন্ট সম্পর্কে জানলাম, মুছি। এবার আমরা চলে যাব হচ্ছে ভিআই ক্যারেক্টারিস্টিক্স। ভিআই ক্যারেক্টারিস্টিক্স মানে কি? ভিআই ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে, বলে দিই একটু ভালো করে, সেটা হচ্ছে আমার কাছে একটা কন্ডাক্টর আছে, দ্যাট ইজ দ্য কন্ডাক্টর, সাপোজ এ অ্যান্ড বি। তো আমি কী করছি, এর একটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স মাপছি ভি, তো এটা রেজিস্ট্যান্স আর, আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই। তো ওমস লর ক্ষেত্রে ভিআই ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা কি বুঝি? ক্যারেক্টারিস্টিক্স, আর এটাকে আমরা ভিআই গ্রাফও বলতে পারি। তার মানে কি,
এখানে ভালো করে দেখো, আমরা অলরেডি জেনেছি ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, দ্যাট ইজ ভি ইজ ইকুয়াল টু আর আই। এখানে কি হচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্টের মধ্যে রিলেশনশিপের কথা বলা হচ্ছে। পোটেনশিয়াল ডিফারেন্সকে যদি আমি বাড়াই তাহলে কি হবে, কারেন্ট বাড়বে। জাস্ট সাপোজ পোটেনশিয়াল ডিফারেন্সকে টোয়াইস করা হলো, তাহলে কারেন্ট বিকামস টোয়াইস, পোটেনশিয়াল ডিফারেন্স বিকামস থ্রাইস, তিন গুণ করা হলো, কারেন্ট 3 গুণ হবে। পোটেনশিয়াল ডিফারেন্সকে যদি অর্ধেক করে দেওয়া হয়, মানে 5 ভোল্ট ছিল 2.5 ভোল্ট করা হলো, কারেন্টও কিন্তু অর্ধেক হয়ে যাবে, প্রিভিয়াস যা ভ্যালু তার অর্ধেক হয়ে যাবে। এটাই হচ্ছে সম্পর্ক। এবার আমরা যদি পোটেনশিয়াল আর কারেন্ট, পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্টকে যদি প্লট করি, গ্রাফ প্লট করি, এক্স অ্যাক্সিস বরাবর আই, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি যদি প্লট করি, তখন আমরা যে গ্রাফটা পাবো সেই গ্রাফটাকে আমরা বলি হচ্ছে ভিআই ক্যারেক্টারিস্টিক্স। মাথায় ঢুকলো? তো প্রথমে এটা কেস নাম্বার 1, সেটা হচ্ছে এরকম, এদিক বরাবর আই প্লট করা হয়েছে আর এদিক বরাবর ভি প্লট করা হয়েছে। সো কীরকম আমরা গ্রাফ পাবো, একটু ভেবে বলো কীরকম গ্রাফ পাবো। ইট উইল বি এ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। গ্রাফটা কেমন হবে, এরকম হবে, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এরকম গ্রাফ আমরা পাবো। গ্রাফটা অলরেডি আমি এখানে দেখিয়ে দিয়েছি। এটা কি করে বুঝলাম যে এটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হবে, এই ফর্মুলাটাকে বুঝলাম। দেখো, এদিক বরাবর যে ভ্যারিয়েবলটা প্লট করা হয়েছে সেটা হচ্ছে আই, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে প্লটটা করা হয়েছে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর আই প্লট করা হয়েছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভি প্লট করা হচ্ছে। তাহলে আমি এটাকে ভি এর জায়গায় ওয়াই লেখো, এটার জায়গায় এক্স লেখো, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? দেখো, ভি এর জায়গায় ওয়াই লিখলাম আর আইকে রিপ্রেজেন্ট করছে এক্স, মানে এদিক বরাবর ভ্যারিয়েবলটা হচ্ছে ভি আর এদিক বরাবর ভ্যারিয়েবলটা হচ্ছে আই। তাহলে ভি ইকুয়াল টু আর আই, এটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স লিখতে পারি কি না? ওয়াই ইকুয়াল টু এম এক্স কিসের ইকুয়েশন? স্ট্রেট লাইনের ইকুয়েশন, যে স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করছে। সো আমরা সেই কারণে এরকম স্ট্রেট লাইনটা টেনেছি। আরও এখান থেকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা জানতে পারলাম সেটা এটা যদি স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে, এটা কি রিপ্রেজেন্ট করবে? ইট রিপ্রেজেন্ট স্লোপ। কম্পেয়ার করব, তার মানে এখানে স্লোপ মানে এই জায়গাটা লিখছি আমি, ইন দিস কেস স্লোপ ইজ ইকুয়াল, স্লোপ মানে এই অ্যাঙ্গেলটা থিটা, তো স্লোপ মানে এখানে ট্যান থিটা হবে, দ্যাট ইজ ইকুয়াল টু হবে আর। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। বোঝা গেল না? বোঝা গেল না? এটা কেস নাম্বার 1 কেন লিখেছি সেটা বলছি আমি পরে। আপাতত এটা বোঝা গেল যে আমরা এক্স অ্যাক্সিস বরাবর যদি আই প্লট করি, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ভি প্লট করি, উই উইল গেট এ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, মানে একটা স্ট্রেট লাইন পাবো যেটা অরিজিন দিয়ে পাস করবে। কি করে বুঝছি না, ভি ইকুয়াল টু আর আই, ভিকে আমরা ওয়াই ধরে নিলাম ভ্যারিয়েবলটাকে, আইটাকে আমরা এক্স ধরে নিলাম, তো এটা ওয়াই ইকুয়াল টু এম এক্সের ফর্মুলার মতো হয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি আমাকে এটা বুঝিয়ে দিচ্ছে যে এটা একটা স্ট্রেট লাইন হবে পাসিং থ্রু অরিজিন। আর এখান থেকেই কম্পেয়ার যদি আমরা করি তাহলে বলতে পারবো আর ইজ ইকুয়াল টু এম। এম মানে কি? স্লোপ। এম মানে স্লোপ। তাহলে ভিআই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর আই এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভি প্লট করি, তাহলে স্লোপ ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু আর হবে, রেজিস্ট্যান্স হবে। এটা কিন্তু খুব খেয়াল রাখার প্রশ্ন না। কেস নাম্বার 2 নিয়ে আলোচনা করব। কেস নাম্বার টু মানে অনেক সময় তোমরা কিন্তু এই সমস্যাটা ফেস করবে যে এদিক বরাবর ভি প্লট করা হয়েছে আর এদিক বরাবর আই প্লট করা হয়েছে, তখনও কিন্তু ওই ভি ইকুয়াল টু আর আই, তার মানে এটাকে আমরা তখন আইকে আমরা ওয়াই বরাবর আর এটাকে আমরা এক্স ধরবো, মানে এদিক বরাবর ওয়াই প্লট করা হয়, এদিক বরাবর এক্স প্লট করা হয়। আমি যদি হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর পোটেনশিয়াল প্লট করি আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যদি কারেন্ট প্লট করি, তাহলে এটাকে আমরা এভাবে লিখবো না, লাইক দিস, এভাবে লিখবো, রাইট? এটা ওয়াই, এটা এম আর এটা এক্স, এম আই রাইট? তো এটাও কিন্তু স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হবে, এইটা এরকম হবে।
স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হবে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, এখানে স্লোপ tan থিটা দ্যাট ইজ স্লোপ, এইটা ইজ ইকুয়াল টু কিন্তু 1/r হবে, আর হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ইন দিস কেস স্লোপ ইজ ইকুয়াল টু 1/r হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, না বোঝা গেল না? ভিআই ক্যারেক্টারিস্টিক্স খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু যদি আইকে এক্স অ্যাক্সিস বরাবর প্লট করা হয় আর ওয়াইকে জেড অ্যাক্সিস বরাবর প্লট করা হয়, তাহলে তার স্লোপ ইজ ইকুয়াল টু আর হবে। আইকে এক্স অ্যাক্সিস বরাবর আর ভিকে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি প্লট করা হয়, তাহলে তার স্লোপ ইজ ইকুয়াল টু আর হবে। আর যদি এক্স অ্যাক্সিস বরাবর ভিকে প্লট করা হয় আর ওয়াই অ্যাক্সিস বরাবর আইকে প্লট করা হয়, তাহলে স্লোপ মানে 1/r হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ধরনের ব্যাপারটিতে অনেক কিছু প্রবলেম আসে আর কি। বোঝা গেল? চলো মুছে দিলাম। তাহলে এটা আমরা ভিআই ক্যারেক্টারিস্টিক্স ফর ওহমস ল শিখলাম কোনো কন্ডাক্টরের ক্ষেত্রে, ঠিক আছে? ভিআই ক্যারেক্টারিস্টিক্স অনেকটা বলতে পারো যে ক্যারেক্টারকেই বলে। হ্যাঁ, আমরা যে যত রকমের জিনিসপত্র শিখবো তার ভিআই ক্যারেক্টারিস্টিক্স কিন্তু অবশ্যই জানতে হয়। যাই হোক, কত ডিটেলে আমরা যাব না। যাই হোক, এই গেল হচ্ছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভিআই ক্যারেক্টারিস্টিক্স। এবার আমি তোমাকে কয়েকটা জিনিস বলে দিই। ওহমস ল শর্টে আমি লিখে দিয়েছি ওহমস ল, ঠিক আছে? এই ওহমস ল এর কিছু লিমিটেশন আছে, এগুলো জেনে রাখতে হবে। লিমিটেশন সেই কারণে আমরা ওহমস লকে নট ফান্ডামেন্টাল ল অফ নেচার বলি। নট ফান্ডামেন্টাল নেচার। লিমিটেশনসগুলো কী কী? প্রথমত হচ্ছে টেম্পারেচার, এটা কিন্তু খুব ভাইটাল। টেম্পারেচার অফ কন্ডাক্টর, এটা কিন্তু আনচেঞ্জ থাকতে হবে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? প্রেশার, এগুলো আনচেঞ্জ থাকতে হবে। আর এল, ক্রস সেকশন এরিয়া, মেটেরিয়াল, ঠিক আছে, এইগুলো আনচেঞ্জ রাখতে হবে। এইগুলো আনচেঞ্জ থাকলে তবেই কিন্তু ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। তো এটা হয় আর কি। তাহলে এটাই তো লিমিটেশনের মধ্যে এসে পড়ে। আরও কিছু জিনিস একটু জানতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। কিছু কন্ডাক্টর আছে বা কিছু সাবস্টেন্স আছে যারা ওহমস ল ফলো করে, ঠিক আছে? তাদের আমরা ওহমিক কন্ডাক্টর বলি। একটু কপি করে নাও এটা, যে ওহমিক কন্ডাক্টর কাদের বলবো? কন্ডাক্টরস, দ্য সাবস্ট্যান্সেস which follow or obey Ohm's law, they are called ohmic conductors. example হচ্ছে all type of metals। এবং আরও জিনিস মনে রাখতে হবে, যেহেতু এরা ওহমস লকে ফলো করে, এদের ভিআই কে এক্স অ্যাক্সিস, এদিকে আই এদিকে ভি, বা স্ট্রেট লাইন হবে, বা এদিকে ভি এদিকে আই, স্ট্রেট লাইন হবে। ইট উইল বি স্ট্রেট লাইন, ঠিক আছে? ভিআই ক্যারেক্টারিস্টিক একটা স্ট্রেট লাইন হবে। তাহলে ওহমিক কন্ডাক্টর মানে কিছু সাবস্ট্যান্সেস আছে যারা সবসময় কী করে, ওহমস লকে ফলো করে বা ওবে করে, মেনে চলে, তাদের আমরা বলি ওহমিক কন্ডাক্টরস। এক্সাম্পল অল টাইপ অফ মেটালস, তাদের কিন্তু ভিআই ক্যারেক্টারিস্টিক স্ট্রেট লাইন হয়। সেই কারণে এদের আর একটা নাম আছে। ওহমিক কন্ডাক্টার্সকে আমরা মাঝে মাঝে বলি লিনিয়ার কন্ডাক্টার্স বা লিনিয়ার কন্ডাক্টার্স বলি, ঠিক আছে? লিনিয়ার কন্ডাক্টার্স মানে যেহেতু স্ট্রেট লাইন, মানে ভি আর আই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেই কারণে লিনিয়ার কনস্ট্যান্ট বলা হয়, কন্ডাক্টার্স বলা হয়। আর একটা কেস জানতে হবে, সেটা হচ্ছে যে কিছু সাবস্টেন্স আছে, কিছু সাবস্টেন্স, যেমন বলছি কন্ডাক্টরস, জার্মেনিয়াম, সিলিকন। তারপরে ধরো সেমিকন্ডাক্টর ছাড়া, ধরো সেমিকন্ডাক্টর এবং ডায়োডস, ট্রানজিস্টর, এগুলো আমাদের সিলেবাসে আছে, ক্লাস 12 আমরা পড়বো। ট্রানজিস্টার্স, ইউজেটি, জেফেট, এগুলো পড়বো না, এগুলো অনেক হাই লেভেলের।
ফেড মানে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, ইউজেটি মানে ইউনিপোলার জাংশন ট্রানজিস্টার, এটাকে বিজেটি বলা হয়। বিজেটি ট্রানজিস্টারটা আমাদের সিলেবাসে আছে। জে ফেড জাংশন ফেড ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, এরা এই সব জিনিসগুলো, এই পুরো জিনিসটা এরা কিন্তু ওহমস ল কী করে, is not followed by them মানে এইগুলো ওহমস ল ফলো করে না, সেই কারণে আমরা এদের বলি নন ওহমিক কন্ডাক্টর। এদের কি বলি, নন ওহমিক কন্ডাক্টর, ঠিক আছে, এদের আমরা কি বলবো, নন ওহমিক কন্ডাক্টার্স। এদের কিন্তু ভিআই ক্যারেক্টারিস্টিক্স এরকম টাইপের হয়, এদিকে ভি এদিকে আই, এরকম হতে পারে, এরকম হতে পারে, তার মানে ইটস নট স্ট্রেট লাইন। এদের ভিআই ক্যারেক্টারিস্টিক্স বা গ্রাফ এটা নট স্ট্রেট লাইনস হয় না, এদের স্ট্রেট লাইন হয় না, মাথাটা হলো, অর্থাৎ এদের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কিন্তু স্ট্রেট লাইন হয় না, এগুলো খেয়াল রাখবে, ঠিক আছে। তাহলে আমরা কি কি শিখলাম, ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, ওহমস ল, টেম্পারেচার, আদার ফিজিক্যাল কোয়ান্টিটি সেম থাকতে হবে। আদার ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কি কি, টেম্পারেচার, প্রেশার, লেন্থ, ক্রস সেকশন এরিয়া, মেটেরিয়াল, ওকে। আর কিছু কিছু সাবস্টেন্সেস আছে যারা ওহমস ল ফলো করে, তাদের বলে ওহমিক কন্ডাক্টার্স। আর কিছু কিছু সাবস্টেন্সেস আছে যারা ওহমস ল ফলো করে না, তাদের আমরা বলি নন ওহমিক কন্ডাক্টার্স। আর তাদের কি হয়, ক্যারেক্টারিস্টিক্স, ভিআই ক্যারেক্টারিস্টিক্স স্ট্রেট লাইন হয় না, ব্যাকা ব্যাকা হয়। এইটুখানি জানলেই যথেষ্ট, ঠিক আছে, ওকে। চলো নেক্সট, তার মানে ওহমস লর মোটামুটি বেসিক আইডিয়া আমাদের হয়ে গেছে। এইবার আমরা চলে যাব রেজিস্ট্যান্স সম্পর্কে একটু আইডিয়া একটু জেনে রাখবো। রেজিস্ট্যান্স কী জিনিস, কোন কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেন লিখলো ভাই, আর লিখে নাও, অন হুইচ ফ্যাক্টরস রেজিস্ট্যান্স of conductor depend, that is the question। অর্থাৎ কোন কোন বিষয়গুলির ওপর কোনো পরিবাহীর রেজিস্ট্যান্স ডিপেন্ড করে। ধরে নাও এটা একটা পরিবাহী, দ্যাট ইজ দ্য পরিবাহী, দ্যাট ইজ কন্ডাক্টর, এটা এবি, ঠিক আছে, দ্যাট ইজ দ্য কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, এরা রেজিস্ট্যান্স হচ্ছে, এই কন্ডাক্টরটা রেজিস্ট্যান্স হচ্ছে, রেজিস্ট্যান্স হচ্ছে আর, এই এবি কন্ডাক্টর নেট রেজিস্ট্যান্স হচ্ছে আর, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে কন্ডাক্টরটা আছে সেই কন্ডাক্টরটার রেজিস্ট্যান্স হচ্ছে আর। আচ্ছা, এর ক্রস সেকশন এরিয়া, এটাকে আমরা বলবো আলফা, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে আলফা, আর এটা হচ্ছে লেন্থ এল, দ্যাট ইজ দ্য এল ইজ দ্য লেন্থ এবি, বোঝা গেল। তো এই রেজিস্ট্যান্স অফ দ্যাট কন্ডাক্টর ডিপেন্ডস, বলে দিই 1 নম্বর, এটা লেন্থের উপর ডিপেন্ড করে। কীরকমভাবে ডিপেন্ড করে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, অর্থাৎ লেন্থ যত বাড়বে তার রেজিস্ট্যান্স তত বাড়বে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, 1 মিটার একটা লম্বা তার আছে, তার রেজিস্ট্যান্স হচ্ছে আর। 2 মিটার লম্বা তার হলে তার রেজিস্ট্যান্স হবে 2R, 3 মিটার লম্বা হলে 3R, 10 মিটার লম্বা হলে 10R, মানে 10R। তার মানে কি, এলকে যত গুণ করা হবে আর তত গুণ হবে, যদি আমি ক্রস সেকশন এরিয়াটাকে ফিক্সড করে রাখি, ওকে। আচ্ছা, 2 নম্বর কেস যেটা, সেটা হচ্ছে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/a, মানে ক্রস সেকশন এরিয়া এ না আলফা, ক্রস সেকশন এরিয়ার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। এখানে আমি ক্রস সেকশন এরিয়াকে আলফা ধরেছি, মানে এই ক্রস সেকশনটা এটা হচ্ছে আলফা, ঠিক আছে। তো আলফা যদি ধরি তাহলে আলফার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তার মানে কি, যে তারটা সরু হবে, ধরো এরকম সাইজের একটা তার আছে, মোটা তার, ক্রস সেকশন এরিয়া
আর এরকম সাইজের একটা তার আছে, ক্রস সেকশন এরিয়া এর ছোটো, এর বড়, তাহলে এ সরু, ক্রস সেকশন এরিয়া কম, ঠিক আছে, লেন্থ সেম দুজনের, তাহলে যার ক্রস সেকশন এরিয়া কম হবে তার রেজিস্ট্যান্স বেশি হবে, যার ক্রস সেকশন এরিয়া বড় হবে তার রেজিস্ট্যান্স কম হবে। তার মানে কি, সরু তারের রেজিস্ট্যান্স বেশি হয়, মোটা তারের রেজিস্ট্যান্স কম হয়। ওকে, যেখানে আমার রেজিস্ট্যান্স কমানোর ইচ্ছা হবে আমি মোটা তার নেব, আর যেখানে রেজিস্ট্যান্স বাড়ানোর ইচ্ছা হবে সরু তার নেব। ওকে, তো এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। তো এবার আমরা বলবো যে এই দুটোকে কম্বাইন করব, আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল বাই আলফা। এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে আর ইকুয়াল টু, এখানে একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটার নাম হচ্ছে রো, এল বাই আলফা, দ্যাট ইজ দ্য ফর্মুলা। এই রোটাকে নাম দেওয়া হয় রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি মানে এটাকে বাংলায় বলে রোধাঙ্ক, রোধাঙ্ক, বা এটাকে আমরা বলি স্পেসিফিক রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স। এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এই সম্পর্কে আমরা দুটো ইনফরমেশান জেনে রাখবো, ঠিক আছে, নন ইন ডিটেল, শুধু দুটো ইনফরমেশান জেনে রাখবো। জেনে রাখবো মানে মনে রাখবো, কিন্তু এর কারণ ব্যাখ্যা আমরা করব, ড্রিপ ভেলোসিটি দিয়ে ব্যাখ্যা করব। তার ভিডিও আমার আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। এই পুরো রো কার কী জিনিস এবং রো কোন কোন ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, এটা কিন্তু ড্রিপ ভেলোসিটি দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। ড্রিপ ভেলোসিটি একটা বিষয়, সেই বিষয়টা আমরা আলাদা ভিডিওতে শিখব। তো যাই হোক, রেজিস্টিভিটি যে বা স্পেসিফিক রেজিস্ট্যান্স সম্পর্কে দুটো ইনফরমেশান আমাকে জেনে রাখতে হবে। আমি এখানে এই জায়গাটায় আমি লিখে দিচ্ছি যে এই দুটো ইনফরমেশান। কী ইনফরমেশান? এই যে রো, এইটা দুটো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। একটা হচ্ছে টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে, টেম্পারেচার থিটা অফ কন্ডাক্টর। ওকে, আর আরেকটা ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে, এটা 1 নম্বর ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে মেটেরিয়াল, মেটেরিয়াল অফ কন্ডাক্টর, মানে কন্ডাক্টরের মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। টেম্পারেচারের উপর ডিপেন্ড করে আর কন্ডাক্টরের মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে। আমি একটু বলে দিই, টেম্পারেচারের উপর টেম্পারেচার বাড়ালে রো বাড়ে। কন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমি রেজিস্টিভিটির কথা বলি, রো এর কথা বলি, তাহলে টেম্পারেচারকে বাড়ালে রেজিস্টিভিটি বাড়ে, ঠিক আছে। আর মেটেরিয়াল অফ কন্ডাক্টর তো অবশ্যই, ঠিক আছে। আমরা যদি যে জিনিস নিয়ে, ধরো আমি কপারের কথা বলা হচ্ছে, কপারের রো যা হবে অ্যালুমিনিয়ামের রো এক হবে না, আলাদা হবে। রো হচ্ছে একদম ইনট্রিনসিক প্রপার্টি অফ সাবস্টেন্স। কী বললাম? ইনট্রিনসিক প্রপার্টি অফ সাবস্টেন্স, তার মানে যে বডিটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি তার ওপর ডিপেন্ড করে, সহজাত ধর্ম বলা হয়, ঠিক আছে। অর্থাৎ মেটেরিয়াল চেঞ্জ হবে, রো চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, রো তাহলে বোঝা গেল। এবার রো এর ডেফিনেশনটা একটু জেনে দেখে রাখি এবং ইউনিটটা একটু দেখে রাখি। রো কিন্তু, আচ্ছা, রো তাহলে মানে দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার আর মেটেরিয়াল অফ কন্ডাক্টর। খবরদার, রো কিন্তু লেন্থের উপর ডিপেন্ড করে না, ক্রস সেকশন এরিয়ার উপর ডিপেন্ড করে না, সাইজের উপর ডিপেন্ড করে না, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। রো আর ইজ ইকুয়াল টু রো এল বাই আলফা, দ্যাট গিভস ইউ রো ইজ ইকুয়াল টু আর আলফা বাই এল, দ্যাট ইজ দ্য রো। এবার যদি ইফ আলফা ইজ ইকুয়াল টু 1, এল ইজ ইকুয়াল টু 1, দেন আর ইজ ইকুয়াল টু রো ইজ ইকুয়াল টু আর। কী লিখলাম? আলফা ইজ ইকুয়াল টু 1, এল ইকুয়াল টু 1, মানে এটা আলফার ভ্যালু যদি 1 নিই, এলের ভ্যালু যদি 1 নিই, তাহলে রো ইকুয়াল টু আর হবে। অর্থাৎ আমি ইউনিট লেন্থের একটা কন্ডাক্টর নিলাম, তার ক্রস সেকশন এরিয়া হচ্ছে ইউনিট, এরকম যদি কোনো একটা কন্ডাক্টর নিই, তার যে রেজিস্ট্যান্স সেটাই তার মেটেরিয়ালের রেজিস্টিভিটি, দ্যাট ইজ দ্য ডেফিনেশন। ওকে, ওটাই ডেফিনেশন। আমি এর বিস্তর যাচ্ছি না ইন ডিটেলে, দরকারও নেই, শুধু আমাকে এই কনসেপ্টগুলো লাগবে। তো আমি এখানে চলে এলাম এখানে। তাহলে রো এর ক্ষেত্রে কি হচ্ছে? রো এর ক্ষেত্রে ইউনিট কীভাবে বার করব? রেজিস্ট্যান্স মানে ওহম, এটা ক্রস সেকশন এরিয়া, যদি আমি মিটার স্কোয়ার লিখি ক্রস সেকশন এরিয়া, তা মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার হবে, আর এটা হবে মিটার, কাটাকুটি করে হবে ওহম ইন্টু মিটার। সিমিলারলি আমরা কি করতে পারি, রো এর আর একটা ইউনিট আমরা ব্যবহার করতে পারি সেন্টিমিটার দিয়ে, সেন্টিমিটার স্কোয়ার বাই সেন্টিমিটার, তাহলে এটা ওহম ইন্টু সেন্টিমিটার, দ্যাট ইজ দ্য ইউনিট। এগুলো কপি করে নাও, সেটা হচ্ছে রো এর ইউনিট হচ্ছে ওহম মিটার বা ওহম সেন্টিমিটার। খেয়াল? ওকে, ওকে, বুঝলাম তাহলে। ওকে,
তাহলে আমরা মোটামুটি রেজিস্ট্যান্স, কোনো একটা কন্ডাক্টর রেজিস্ট্যান্স কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে সেটা আমরা মোটামুটি বুঝে গেলাম, তাই না? কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। নেক্সট আমরা যেটা করবো এখান থেকে সেটা হচ্ছে যে একটা অঙ্ক করব, ঠিক আছে? প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে একটা এরকম কন্ডাক্টর আছে, সেই কন্ডাক্টর হচ্ছে এবি কন্ডাক্টর, লেন্থ হচ্ছে এল, ভালো করে শুনবে। এবি কন্ডাক্টর, ক্রস সেকশন এরিয়াটাকে তুমি ধরে নাও আলফা। আমি করেছি দা ওয়্যার মানে কন্ডাক্টর, এই কন্ডাক্টর এবি ইজ স্ট্রেচড টু n times to its initial value, length, sorry. If its initial resistance R, find the new resistance. এবি হচ্ছে একটা তার, তাকে n টাইমস টেনে, ইনিশিয়াল ভ্যালু n টাইমস করা হয়েছে, টেনে একটা তারকে টেনে স্ট্রেচ করে তার n টাইমস করা হয়েছে। ইফ ইটস ইনিশিয়াল রেজিস্ট্যান্স ইজ আর, যদি আমি ধরে নিই এর ইনিশিয়াল রেজিস্ট্যান্স আর ছিল, তাহলে n টাইমস টানার পর তার রেজিস্ট্যান্স, নতুন রেজিস্ট্যান্স কত হবে? এটা হচ্ছে কোশ্চেন। ভিডিওটাকে পজ করো, করে সলভ করার চেষ্টা করো। আমি করে দিচ্ছি। দেখো, লেন্থ এল, এর রেজিস্ট্যান্সটাকে আমরা আর ধরে নিলাম, ঠিক আছে? যদি ধরে নিই আর এর রেজিস্টিভিটিটাকে হচ্ছে রো ধরলাম। এটা হচ্ছে কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া আলফা, লেন্থ এল, রেজিস্ট্যান্স হচ্ছে আর, আর ক্রস রেজিস্টিভিটি হচ্ছে রো। তাহলে আমি আর ইজ ইকুয়াল টু কী লিখবো? এটা ইনিশিয়াল ভ্যালু, রো ইন্টু এল বাই আলফা। এখন কি হচ্ছে, তারটাকে টেনে n টাইমস করে দেওয়া হয়েছে, মানে এটা এল ড্যাশ হয়ে গেছে। এখানে এল ড্যাশ ইজ ইকুয়াল টু কী হবে? এন ইন্টু এল। ইনিশিয়াল লেন্থ ছিল এল, সেটাকে টেনে n টাইমস করা হয়েছে, এখন এল ড্যাশ ইকুয়াল টু এন ইন্টু এল হয়েছে। একটু মাথাটা ঠান্ডা করে ভাবো, যদি কোনো তারের লেন্থকে টেনে n টাইমস করে দেওয়া হয়, তাহলে কি তার ক্রস সেকশন এরিয়া সেম থাকবে? না, সেম থাকবে না, একটু ছোট হয়ে যাবে। কত ছোট হবে? যদি আমি একটা আটার গোলা, আমরা যে লুচি করি বা রুটি করি, তার যে আটার গোলা, সেটাকে যদি আমি লেন্থটা বাড়াই, ক্রস সেকশন এরিয়া কী হবে? ছোট হয়ে যাবে না? আর যদি ছোট করে দিই লেন্থ, ক্রস সেকশন এরিয়া বড় হয়ে যাবে, কারণ ভলিউমটা সেম থাকতে হবে। এখানে আমরা তাই করব। ইনিশিয়ালি এর ভলিউম কত হবে? এল ইন্টু আলফা। এল মানে লেন্থ, ক্রস সেকশন এরিয়া দিয়ে গুণ করলে এর ভলিউম পাওয়া যাবে। এর ভলিউম কি করে পাওয়া যাবে? এর লেন্থ হচ্ছে এল ড্যাশ, ক্রস সেকশন এরিয়াটাকে আলফা ড্যাশ ধরে নাও, তাহলে এর ভলিউম কত হবে? এল ড্যাশ ইন্টু আলফা ড্যাশ। ওকে, এটার লেন্থ হচ্ছে এল, ক্রস সেকশন এরিয়া হচ্ছে আলফা, তাহলে এল আর আলফাকে গুণ করলে কি পাওয়া যাবে? ভলিউম পাওয়া যাবে, ভলিউম অফ কন্ডাক্টর। আর এল ড্যাশ হচ্ছে এল লেন্থ, আর আলফা ড্যাশ হচ্ছে ক্রস সেকশন এরিয়া টানার পর, তাহলে এটা হবে ভলিউম। দুটোকে ইকুয়েট করে দাও, এল ড্যাশ আলফা ড্যাশ ইজ ইকুয়াল টু এল আলফা। এল ড্যাশের এটা এন এল লিখে দাও, আলফা ড্যাশ এটা এল আলফা, দুদিক দিয়ে কী হবে? এল এল কেটে যাবে, তাহলে আলফা ড্যাশ ইকুয়াল টু আলফা বাই এন বেরিয়ে গেল। এটা 1 নম্বর, এটা 2 নম্বর বেরিয়ে গেল। এটা তো গিভেন 10 টাইমস করা হয়েছে। তাহলে নিউ রেজিস্ট্যান্স ইকুয়াল টু আর ড্যাশ ইজ ইকুয়াল টু হবে রো এল ড্যাশ বাই এ ড্যাশ, সরি আলফা ড্যাশ। আচ্ছা, একটা কথা বলে দিই, রো কিন্তু চেঞ্জ হবে না। কেন? রো দুটো ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, টেম্পারেচার আর মেটেরিয়াল। এখানে তারটাকে টেনে যদি স্ট্রেচ করা হয়, আমি ধরে নিচ্ছি টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? আর রো লেন্থের উপর ডিপেন্ড করে না, তাই রোটা কিন্তু আনচেঞ্জ থাকবে। মেটেরিয়াল এখানে একই আছে, তো রো চেঞ্জ হবে না, রো একই থাকবে। লেন্থটা চেঞ্জ হবে, এল ড্যাশ হয়েছে, আলফা চেঞ্জ হয়ে আলফা ড্যাশ হয়েছে, তাহলে রো এটার জায়গায় এন এল বসবে, আর এটার জায়গায় বসবে আলফা বাই এন। এই যে এল ড্যাশের জায়গায় এন এল বসিয়েছি, আর আলফা ড্যাশের জায়গায় আলফা বাই এন, তাহলে এটা কত হবে? রো
এল বাই আলফা ইন্টু এন স্কোয়ার। দেখে নাও, এনটা উপরে চলে গেল, এনের সঙ্গে এন গুণ হলে এন স্কোয়ার হয়ে যাবে। সো ইট বিকামস আর ইন্টু এন স্কোয়ার। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। কেন ইম্পর্ট্যান্ট অঙ্ক? এটা মনে রাখতে হয়। কোনো তারকে যদি টেনে এন টাইমস লম্বা করা হয় তাহলে তার রেজিস্ট্যান্স হবে এন স্কোয়ার ইন্টু আর। এবার তোকে যদি আমি আর একটা কোয়েশ্চেন করি, এটা কিন্তু যদি আমি মনে রাখি তাহলে কিন্তু আমরা মুখে মুখে অনেক অঙ্ক করতে পারবো। ধরো একটা তার লেন্থ হচ্ছে, সাপোজ আমরা ধরলাম 5 ওহম। এবার আমি বললাম এই লেন্থকে টেনে দ্বিগুণ করা হয়েছে, 2 টাইমস করা হয়েছে লেন্থকে, তাহলে নতুন রেজিস্ট্যান্স কী হবে? একদম এইটা মনে রাখবো, 5 ইন্টু 2 তার স্কোয়ার, তার মানে 5 ইন্টু 4 20 ওহম। তাহলে এটা অঙ্কটা করতে হলো না, জাস্ট এটা মনে রাখবো যে এন স্কোয়ার, এই এন স্কোয়ারের জায়গায় 2 বসিয়ে দিলাম, এন টাইমস করা হয়েছে যেহেতু। বোঝা গেল? আশা করি বোঝা গেল। ওকে, আচ্ছা, ওকে। এবার আমি একটা জিনিস বলবো যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা কি? ওহমস ল মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল, রেজিস্ট্যান্সও মোটামুটি আমরা শিখে গেছি। এবার আমরা একটা দারুণ জিনিস শিখবো, সেটা হচ্ছে কি শিখবো? সেটা হচ্ছে ওহমস ল, যেটা আমরা এইভাবে শিখেছি, ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু আই। এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি স্কেলার ফর্ম। কি বলি? স্কেলার ফর্ম। এটাকে আমরা স্কেলার ফর্ম বলি, মানে ওহমস ল এর স্কেলার ফর্ম। এবার আমরা শিখব ভেক্টর ফর্ম অফ ওহমস ল, ভেক্টর ফর্ম অফ ওহমস ল, এটা শিখব। তো ভেক্টর ফর্ম অফ ওহমস ল পড়ার আগে একটা নতুন টার্ম শিখতে হবে। সেই টার্মটার নাম হচ্ছে কারেন্ট ডেনসিটি। ঠিক আছে? ইট ইজ ডিনোটেড বাই জে, ক্যাপিটাল জে। তো আমি একটা কথা ছোট্ট করে বলে রাখছি, কারেন্ট ডেনসিটির কনসেপ্ট কিন্তু কমপ্লিকেটেড কনসেপ্ট, কিন্তু উইদিন মাই সিলেবাস, আমাদের 11-12 বোর্ডের সিলেবাসের মধ্যে কারেন্ট ডেনসিটির কিন্তু কোনো কমপ্লেক্সিটি নেই। খুব সিম্পল একটা জিনিস, যতটা জানা দরকার ঠিক ততটাই আমরা জানবো। প্রথমে একটা কথা বলি, কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, যেটাকে আমরা আই দিয়ে লিখি, আমরা সবাই জানি এই কারেন্ট কিন্তু স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে? তো আমি বইতে কোথাও লেখা নেই, কিন্তু আমি আমার ল্যাঙ্গুয়েজ এটা বলি, সেটা হচ্ছে এই কারেন্ট ডেনসিটি বেসিক্যালি কারেন্টের, ভালো করে শোনো, কারেন্ট ডেনসিটি বেসিক্যালি কারেন্টের ভেক্টর ফর্ম। মনে থাকবে, এটা কারেন্ট হচ্ছে স্কেলার ফর্ম, এরই ভেক্টর ফর্ম হলো কারেন্ট ডেনসিটি। তো আমি কারেন্ট ডেনসিটির একটু ডেফিনেশনটা বোঝানোর চেষ্টা করি। সাপোজ ধরো যে কোনো একটা জায়গা দিয়ে কারেন্ট যাচ্ছে, এরকম কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে কারেন্ট, ফ্লো অফ চার্জ। এটা কি হচ্ছে? ফ্লো অফ চার্জ, দ্যাট ইজ কারেন্ট। ওকে, এটা হচ্ছে ফ্লো অফ চার্জ। এই ফ্লো অফ চার্জের সঙ্গে ভালো করে শুনবে কিন্তু, কারেন্ট মানে ফ্লো অফ চার্জ, ফ্লো অফ পজিটিভ চার্জ, কারেন্ট ফ্লো হচ্ছে। এটা কোথায়? কন্ডাক্টরের ভিতরে কোনো একটা অংশ বা কোনো একটা পয়েন্টের কথা ভাবছি, সেই পয়েন্টে চার্জ যাচ্ছে এদিকে। ওকে, এই কারেন্ট হচ্ছে আই, এটা হচ্ছে রেট অফ ফ্লো অফ চার্জ। ওকে, তার মানে এটাকে আমরা Q/T লিখতে পারি, তাই তো? এটা হচ্ছে ফ্লো। ভালো করে শুনতে হবে, এর ডিরেকশনও আছে এইদিকে। এই ডিরেকশনের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে যদি আমি একটা সারফেস কনসিডার করি, এই সারফেস এরিয়াটাকে ধরো এ ধরলাম, এরিয়া এ, এবং এই এরিয়াটা কারেন্টের ডিরেকশনের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে রয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। মানে সারফেসটা এইভাবে রয়েছে, কারেন্টটা এইভাবে যাচ্ছে, লাইক দিস। এটা সারফেস এ, কারেন্ট এইভাবে যাচ্ছে। ওকে, তাহলে আমরা I/A এই টার্মটাকে জে বলবো, কারেন্ট বাই এরিয়া, এটাকেই আমরা বলবো কারেন্ট ডেনসিটি, জে ইকুয়াল টু I/A। পরিষ্কার? তাহলে এটাই ডেফিনেশন। তার মানে কারেন্ট ডিভাইডেড বাই এরিয়া মানে কোন এরিয়া? যে এরিয়াটা কারেন্টের ডিরেকশনের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে। এটা কারেন্টের ডিরেকশন, আর এটা হচ্ছে সারফেসটা। ওকে, এটাই হচ্ছে কারেন্ট ডেনসিটি। এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার
পার মিটার স্কোয়ার, ইউনিট অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এইটুখানি জানলেই যথেষ্ট। কিন্তু আর একটা প্রবলেম যদি দেয়, সেই প্রবলেমটা সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। সাপোজ ধরে নাও এদিকে ফ্লো হচ্ছে কারেন্টের ফ্লো এদিকে হচ্ছে, তোমাকে বললো আমি আমার সারফেসটা এরকমভাবে আছে, আমি যদি সারফেসটাকে এভাবে ধরি এ, তাহলে এভাবে যদি সারফেসটা ধরি মানে সারফেসের ডিরেকশন এর ইউনিট ভেক্টরটা এদিক বরাবর রয়েছে এন ক্যাপ, তাহলে কারেন্ট ডেন্সিটি কত? এবং আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরলাম, তাহলে কারেন্ট ডেন্সিটি কত হবে? এখানে খুব পরিষ্কার, এই এরিয়ার এদিকের ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে নর্মাল কম্পোনেন্টটাকে নিতে হয়। আমি এটাকে আমরা লিখতে পারি এ কস থিটা, এটাকে আমরা লিখতে পারি এ কস থিটা। তখন আমরা কি করব, এখানে কারেন্ট ডেন্সিটি জে ইজ ইকুয়াল টু হবে কারেন্ট ডিভাইডেড বাই এ কস থিটা। এ কস থিটা কেন নেব? কারণ এখানে যে এরিয়াটা দেওয়া আছে সেটা কারেন্টের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেই, মানে এইভাবে নেই, একটু বেঁকে রয়েছে, এইভাবে রয়েছে, কারেন্টটা এইভাবে রয়েছে, সারফেসটা এভাবে নেই, একটু বেঁকে রয়েছে। তো আমি কী করবো, এই সারফেসের এই দিকের কম্পোনেন্টটা নেব, ভার্টিক্যাল কম্পোনেন্টটা নেব, সেটা হবে এ কস থিটা। তাহলে এখানে কারেন্ট জে ইকুয়াল টু আই এ কস থিটা। বোঝা গেল? এটা জাস্ট একটু কনসেপ্ট দিলাম, এর বেশি কিছু জানার দরকারও নেই, এটাও জানার দরকার নেই। তাহলে আই ইজ ইকুয়াল টু হয়ে যাবে জে এ কস থিটা, তার মানে এটা হয়ে যাবে জে ডট এ, কারণ এরিয়া হচ্ছে একটা ভেক্টর আর কারেন্ট ডেন্সিটি একটা ভেক্টর, তাহলে এদের ডট প্রোডাক্ট নিলে কারেন্ট পাওয়া যাবে। ওকে, এইটুখানি জানলেই হবে যে কারেন্ট ডেন্সিটি মানে হচ্ছে কারেন্ট বাই এরিয়া, এইটু জিনিস জেনে রাখো। ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। আর একটা ছোট্ট জিনিস জেনে রাখবে, সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি আর এরিয়া ভেক্টরের ডট প্রোডাক্ট মানে হচ্ছে কারেন্ট, আর বেশি কিছু জানার দরকার নেই। বোঝা গেল কারেন্ট ডেন্সিটি? তাহলে কারেন্ট ডেন্সিটি হচ্ছে ভেক্টর ফর্ম অফ কারেন্ট। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা কারেন্ট ডেন্সিটি সম্পর্কে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটির ডিরেকশন কোন দিকে হবে। কারেন্ট ডেন্সিটির ডিরেকশনটা হবে কারেন্ট যেদিকে ফ্লো করবে সেদিকে কারেন্ট ডেন্সিটির ডিরেকশন হবে। লিখে রাখো, দ্য ডিরেকশন অফ জে, এখানটা লিখে দিচ্ছি আমি, ডিরেকশন অফ জে, লেখো ডিরেকশন অফ জে মানে কারেন্ট ডেন্সিটির ডিরেকশন, অভিমুখ, ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ আই, দ্যাট ইজ ফ্লো অফ চার্জ। মাথায় ঢুকলো? ফ্লো অফ চার্জ যেদিকে হবে সেদিকে কারেন্ট ডেন্সিটির ডিরেকশন কাজ করবে, ব্যাস। আর কারেন্ট ডেন্সিটি ভেক্টর কোয়ান্টিটি। এবার ভেক্টর ফর্ম অফ ওহমস লতে চলে যাচ্ছে, ঠিক আছে? আমরা ভেক্টর ফর্ম অফ ওহমস ল পড়ব, ব্যাস, তাহলে ওহমস ল সমস্ত কিছু শেষ হয়ে যাবে, মানে আমার সিলেবাস কভার হয়ে যাবে। তো ভি ইকুয়াল টু আর আই, এটা হচ্ছে স্কেলার ফর্ম, এতক্ষণ ধরে যেটা বলেছি। তো আমরা এখান থেকেই শুরু করছি, এখান থেকে স্টার্ট করব। প্রথমে একটা বলি, এটা যদি আমার কন্ডাক্টর হয়, দ্যাট ইজ দ্য কন্ডাক্টর। এটা কি বলবো? এটা কন্ডাক্টর, এটা হচ্ছে লেন্থ, ঠিক আছে? যখনই আমি এটা একটা পোটেনশিয়াল দেব, প্লাস মাইনাস ভি পোটেনশিয়াল দিলাম, সঙ্গে সঙ্গে এর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে, ঠিক কি না? তাহলে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কী লেখা যায়? ভি বাই এল। তাহলে ভি ইজ ইকুয়াল টু কী লেখা যায়? ই ইন্টু এল। আর এর রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে আর ইজ ইকুয়াল টু কী লেখা যায়? রো এল বাই আলফা, মানে ক্রস সেকশন এরিয়া যদি আলফা হয়, রো এল বাই আলফা, এক্ষুনি শেখালাম তো। তাহলে এই জায়গাটা লিখব ইএল, দেখে নাও, এই যে ই ইন্টু এল বসিয়েছি, ইকুয়াল টু এটার জায়গায় এটা লিখব রো ইন্টু এল বাই আলফা ইন্টু আই। আটটা বোঝা গেল? এবার একটা ছোট্ট জিনিস একটু বলে রাখি এখানে, নোট, সেটা হচ্ছে যে আর রেজিস্ট্যান্স হয়, আর হচ্ছে রেজিস্ট্যান্স, 1/r-কে আমরা বলি কন্ডাক্টেন্স, জি এটাকে বলে কন্ডাক্টেন্স, খেয়াল রাখবে কন্ডাক্টেন্স। এটা হচ্ছে ইউনিট হচ্ছে ওহম, এটার ইউনিট হচ্ছে ওহম ইনভার্স বা উল্টো বা মো, ঠিক আছে? এটা জাস্ট জেনে রাখবে। রেজিস্ট্যান্স মানে আর,
তার ইউনিট হচ্ছে ওহম, এর রেসিপ্রোকাল তাকে আমরা কি বলবো, 1/r কে জি বলবো, এটা বলে কন্ডাক্টেন্স। তার ইউনিট কি, সিগমা ইনভার্স বা উল্টো সিগমা বা মো। ওকে, বোঝা গেল? কপি করো। আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটা লিখছি, সেকেন্ড কেস, সেটি রো মানে হচ্ছে রেজিস্টিভিটি। 1/ρ মানে এটাকে সিগমা লেখে, এটাকে বলে কন্ডাক্টিভিটি। এটার ইউনিট কি হবে, ওহম ইনভার্স মিটার ইনভার্স বা ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, খেয়াল রাখবে। বা মো ইন্টু মিটার ইনভার্স, মানে এটাকে আমরা মো লিখছি, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবে, মানে রেজিস্ট্যান্সের রেসিপ্রোকালকে কন্ডাক্টেন্স বলে, আর রো এই যে রোয়ের এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রোয়ের রেসিপ্রোকালকে, মানে রেসিপ্রোকাল অফ রো ইজ ইকুয়াল টু সিগমা, দ্যাট ইজ কল্ড কন্ডাক্টিভিটি। আচ্ছা, এবার আমরা চলে আসি, আমরা এখান থেকে এল ক্যান্সেল করব, এল দুদিক দিয়ে কেটে যাবে, ঠিক আছে? এবার দেখো ই ইজ ইকুয়াল টু রো ইন্টু এখানে আই বাই আলফা, আলফা মানে এখানে আই বাই এরিয়া, আমরা এইভাবে ধরেছিলাম আই বাই এ, তো আমি এখানে এরিয়াকে আলফা ধরেছি, তাহলে এখানে আই বাই আলফা হবে, এটা মানে জে, এম আই রাইট? মানে আই বাই আলফা, আলফা এখানে ক্রস সেকশন এরিয়া কত, আলফা, তো আমি আই বাই আলফা মানে জে বলবো, তাহলে ই ইজ ইকুয়াল টু হবে রো ইন্টু জে। বোঝা গেল? দেখো এটাকে কায়দা মেরে লেখা যায় এরকমভাবে, যদি আমি ভেক্টরিক্যালি লিখতে চাই, রো ইন্টু জে, এম আই রাইট? লিখতে পারি না ভেক্টর? কেন? কারণ ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করে, জে এর ভেলোসিটিও সেদিকে, ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করছে, কারেন্টও এদিকে ফ্লো করছে, আর কারেন্টের ডিরেকশন আর জে ডিরেকশন সেম, তাহলে আমি এখানে ভেক্টর সাইন দিলে এখানে ভেক্টর সাইনটার আগে কোনো নেগেটিভ সাইন কিছু দিতে হবে না, পজিটিভ সাইনই হবে। তাহলে এখানে যেটা এইটা পেলাম, এটাকে আমরা বলি ভেক্টর ফর্ম। এই ভেক্টর ফর্মটাকে আরেকভাবে লেখা যায়, অর দিয়ে লিখছি, অর, সেটা কি না, জে ইকুয়াল টু 1/ρ ইন্টু ই, তাহলে জে ইকুয়াল টু 1/ρ মানে কত, 1/ρ মানে সিগমা ইন্টু ই, দ্যাটস অল, দ্যাট ইজ দ্য ভেক্টর ফর্ম অফ ওহমস ল। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটা হচ্ছে, এটা অথবা এটা কিন্তু একই, এই দুটো, ই ইকুয়াল টু রো জে আর জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই, এই দুটো একই, এই দুটোকে আমরা কি বলবো, ভেক্টর ফর্ম অফ ওহমস ল, আর এটাকে কি বলবো, ভি ইকুয়াল টু স্কেলার ফর্ম অফ ওহমস ল। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।